তো কালকের একটা খারাপ লাগার দিন পেরিয়ে আবারও আজকের একটা দিন, এবং ন্যাশনাল টিমকে নিয়ে আর কিছু বলার নেই আমাদের। কালকে প্রচুর কমেন্ট এসেছে, থ্যাংক ইউ এভরিওয়ান, কিন্তু আমি কাউকেই রেসপন্স করতে পারিনি, রিপ্লাই দিতে পারিনি, সরি ফর দিস। তোমাদের যা ফ্রাস্ট্রেশন আমারও ঠিক সেম ফ্রাস্ট্রেশন, আমরা একই নৌকার সওয়ারি, আমাদের প্ল্যাটফর্মটা সেম, তো খারাপ লাগাটাও আমাদের সেম। যেদিনকে ভালোটা লাগবে সেদিনকে সবার একসাথে ভালো লাগবে, যেদিনকে খারাপ লাগছে সবার একসাথে খারাপ লাগছে। তো আমি কাউকে রেসপন্স করতে পারিনি, রিপ্লাই দিতে পারিনি, আমি সরি চেয়ে নিলাম শুরুতে। যাই হোক, সেই দিনটা পুরনো, আপাতত নতুন দিনে আমরা পা রেখেছি, এবং দুটো ইন্টারেস্টিং ব্যাপার নিয়ে কথা বলবো, যার মধ্যে একটা বিষয় তো আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদেরকে আজকে সকাল থেকে খুশি করে দিয়েছিল, যখনই মার্কাসের আপডেটটা এসে যায় যে একজন প্লেয়ার কিন্তু আইএসএল থেকে লোনে উরুগুয়ের সেগুন্দা ডিভিশন, মানে উরুগুয়ের সেকেন্ড ডিভিশন ফুটবল লিগে খেলতে যাচ্ছে। দারুণ একটা খবর যে কালকে এরকম একটা বাজে দিনের পর এরকম একটা প্লেয়ার যে যাচ্ছে বাইরে, তখন থেকে রুমার উঠতে শুরু করে বিভিন্ন প্লেয়ারকে নিয়ে গুঞ্জন যে কে যেতে পারে। অবশ্যই যারা ন্যাশনাল টিম সার্কিটে রয়েছে তাদের নিয়ে শুরু হয়ে যায় যে তাহলে এই প্লেয়ার যাচ্ছে, ওই প্লেয়ার যাচ্ছে। কিন্তু পরে যেটা জানা যায়, চেন্নাই এফসি থেকে অফিসিয়ালি তারা জানিয়ে দিয়েছে যে তাদের 22 বছর বয়সী ডিফেন্ডার বিজয় ছেত্রী, যে অজয় ছেত্রীর নিজের ভাই, মানে ইস্টবেঙ্গলের লোনে থাকা বেঙ্গালুরু এফসির প্লেয়ার অজয় ছেত্রীর নিজের ভাই বিজয় ছেত্রী, 22 বছর বয়স, সেন্টার ব্যাক, সেই প্লেয়ার কিন্তু উরুগুয়ের সেকেন্ড ডিভিশন ক্লাব কোলোন এফসিতে খেলতে যাচ্ছে। এবং তার সাথে এরকমই কন্ট্রাক্ট বানানো হয়েছে যে যদি সে ইমপ্রেস করতে পারে তাহলে কিন্তু পরবর্তী সিজনে তাকে পার্মানেন্ট ডিলে কোলোন এফসি সই করিয়ে নেবে। দেখো, এখান থেকে আমরা সবাই জানি যে উরুগুয়ে সেকেন্ড ডিভিশন কোনো বিরাট কিছু হাইফাই লিগ না, হয়তো কীরকম কম্পিটিশন হয় আমরা তাও জানি না, কিন্তু এটা তো ঠিক যে দেশটা উরুগুয়ে, তারা দুবারে বিশ্বকাপ জেতা একটা টিম, এবং এখন ওয়ার্ল্ড ফুটবলে যাদের বড় বড় দেশ হিসাবে মানা হয়, যাদের বিভিন্ন টুর্নামেন্ট হলে ফেভারিট হিসেবে ধরা হয়, তাদের মধ্যে একজন তো উরুগুয়ের দেশটা। তো সেই দেশে সেকেন্ড ডিভিশন ফুটবলে যখন কেউ খেলতে যাচ্ছে, তাহলে বোঝা যায় যে ওর ইন্টেনশনটা কী লেভেলে রয়েছে, ওর ইচ্ছেটা এখন থেকে ঠিক কোন লেভেলটাতে বিচরণ করার রয়েছে। এবং ইন্ডিয়ান ফুটবলে চেন্নাই সিটি এফসি, তারপর রিয়াল কাশ্মীর, তারপর শ্রীনিধি ডেকান, সেখান থেকে হয়ে চেন্নাই এফসিতে সই করেছিল। খুব একটা যে চান্স পেয়েছে তা নয়, কিন্তু ভেতরে ভেতরে যথেষ্ট পরিমাণে চেষ্টা যে করেছে, বাইরে ট্রায়াল দিয়েছে এবং সেখানে সুযোগ পেয়েছে, এটা তো আপাতত পরিষ্কার হয়ে গেল। এবং লাস্ট সিজনের সুপার কাপ যারা দেখেছিল, কেরালাতে যেটা হয়েছিল, সেখানে শ্রীনিধি ডেকানের হয়ে কিন্তু বিজয় ছেত্রী আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছিল, এবং তারপর তাকে নিয়ে গুঞ্জন শুরু হয়ে যায় যে কোন ক্লাব তাকে আর্লি সই করাবে। চেন্নাই এফসি তাকে সই করিয়ে নেয়, কিন্তু খুব একটা ইউজ তো করছিল না, বাট প্লেয়ারটা আপাতত নিজের একটা রিদম খুঁজে পেল। উরুগুয়ের মাটিতে যাবে, সেখানে যে ফুটবল ইনফ্রাস্ট্রাকচারটা রয়েছে, সেখানে যে ফুটবল এনভায়রনমেন্টটা রয়েছে, সেখানে নিজেকে আরও তৈরি করবে, সেখানে ওর যে নিজের ফুটবল গ্রোথটা রয়েছে সেটা আরও বেশি করে ডেভেলপড হবে। এবার দেখো ইন ফিউচার ও কত গেম টাইম পাবে, ও নিজে কি পারফর্ম করবে, ওর পারফরমেন্স সেই টিমের ভালো লাগবে কি লাগবে না সে তো পরের ব্যাপার। যদি ভালো হয় তাহলে সেটা আমাদের জন্যই ভালো, কারণ আমরা তো চাই যে আমাদের দেশের প্লেয়াররা বেশি বেশি করে বিদেশে খেলতে যাক, যেমনই লিগ হোক না কেন। মোটামুটি যদি আমাদের থেকে বেটার কোনো লিগ হয়, আমি বারবার বলি যে আমাদের থেকে যদি 10%ও বেটার লিগ হয়, সেখানে প্লেয়ারদের যাওয়া উচিত, কিন্তু এরা যাবে না। আমাদের দেশের ম্যাক্সিমাম প্লেয়ার যাবে না, কারণ এখানে হিউজ স্যালারি রয়েছে। একটা সময় প্লেয়াররা স্যালারি পেতো না, আমরা বলতাম যে প্লেয়াররা তাদের প্রাপ্য স্যালারিটা পাচ্ছে না। আইএসএল আসার পর সেই ছবি বদলেছে, প্লেয়াররা স্যালারি পাচ্ছে, কিন্তু এখন একটা এমন অবস্থা হয়েছে যে ম্যাক্সিমাম প্লেয়ার যারা এই ন্যাশনাল টিমের সার্কিটে থাকে, যাদের একটু নামডাক হয়ে গেছে, একটু সোশ্যাল মিডিয়াতে পরিচিতি বেড়ে গেছে, আর একবার একটা বড় ক্লাবের স্ট্যাম্প তার গায়ে লেগে গেছে, তাকে 70 লাখের ভ্যালুয়েবল প্লেয়ার হলেও তাকে 2 লাখ আড়াই কোটি করে স্যালারি দিয়ে দেওয়া হচ্ছে। তো কোথাও এখানে প্লেয়াররা টাকা পাচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু সেই যে টাকাটা, সেই টাকাটা পাওয়ার পরে তার যে ফুটবলের মানটা, সেটা কিন্তু চেঞ্জ হয়নি, সেটা একদমই চেঞ্জ হয়নি। আজকে যারা এই আমাদের ন্যাশনাল টিমের সার্কিটে থাকা প্লেয়ারদেরকে নিয়ে প্রচণ্ড পরিমাণে মাতামাতি করে, তারা হয়তো জানেই না যে 90s টাইমে বাট আর্লি 2000s টাইমে যে সমস্ত প্লেয়াররা ছিল, আমি 70s 80sও যাচ্ছি না, বা তার আগে তো ছাড়ো, সেই সময় তো আমাদের ফুটবলের সাকসেস ছিল, 70s তো ইন্ডিয়ান ফুটবলের একটা গোল্ডেন এরা, 80sও তাই। আমি বলছি 90s কথা, যাদেরকে এখনও অবধি বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়, যারা কোচিংয়ের সাথে যুক্ত বা মিডিয়াতে বাইট দেয়, মানে মোটামুটি মুখ চেনা কিছু প্লেয়ার রয়েছে সেই সময়ে। বাট আর্লি 2000sে বা 2010-12 এরকম সময়েও যে সমস্ত প্লেয়াররা ছিল, তাদের যে কোয়ালিটি ছিল, সত্যি কি আজকে যে প্লেয়াররা রয়েছে সেই কোয়ালিটিকে বিট করতে পারবে, বা সেই যে স্ট্যান্ডার্ডটা ছিল সেই প্লেয়ারদের, তাদের থেকেও হাই স্ট্যান্ডার্ডের? এটা যদি আমাকে কেউ বিশ্বাস করতে বলে, আমি ভাই পারবো না, আই এম সরি, আই এম সিরিয়াসলি সরি। কারণ আমি এখনও অবধি ইন্ডিয়ান ডিফেন্স লাইনে সেই মহেশ গাউলি, সেই দীপক মণ্ডল, সেই দেবব্রত রায়,
বা তার আগে দেবজিৎ ঘোষ, পরবর্তীতে সুরকুমার সিং থেকে শুরু করে বহু প্লেয়ার, আমি হয়তো নামও ভুলে যাচ্ছি, গৌরমাঙ্গি সিং তার পরবর্তী জমানাতে, এরকম প্রচুর প্লেয়ার রয়েছে। কোথায় তাদের রিপ্লেসমেন্ট? রহিম নবী, কোথায় তাদের রিপ্লেসমেন্ট? কোথায়? মাঝমাঠের প্লেয়ার বললে তো শেষ হবে না। মাঝমাঠের প্লেয়ারদের কথা শুরু করলে তো এক একটা বই লেখা হয়ে যাবে। তো সেই প্লেয়ার কিন্তু সেই কোয়ালিটি আমরা পাচ্ছি না। কিন্তু এই ধরনের কোয়ালিটি বা মধ্যমানের কোয়ালিটি নিয়েই আমাদেরকে এখন চালাতে হচ্ছে। এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তারপরেও আমরা কোথাও ফেল করছি, এবং তারপরেও দেখা যাচ্ছে এই প্লেয়ারদের বাইরে যাওয়ার ইচ্ছাটা নেই। বেটার কোনো কান্ট্রিতে খেলা, নিজেদের ফুটবল স্ট্যান্ডার্ডটাকে আরেকটু ডেভেলপ করা, অন্ততপক্ষে যতদিন তোমার হাতে সময় রয়েছে তুমি খেলো না ভাই ইন্ডিয়ান ফুটবলে। 30-এর পর তো এখানে আরামসে ভালোভাবে খেলতে পারা যায়। অ্যাটলিস্ট তোমার যখন 22, 24, 25 এই সময়টা রয়েছে, 2 থেকে 3টে সিজন তুমি একটু বিদেশে কাটিয়ে এসো, একটু নিজের গ্রোথটা হোক। আমরা গুরপ্রীতের মধ্যে দেখেছিলাম যে কী চেঞ্জটা ওর মধ্যে হয়েছিল। ইস্টবেঙ্গলে থাকা গুরপ্রীত তারপরে স্টাবেকে গেল, এবং স্টাবক থেকে ফিরে আসার পর বেঙ্গালুরু এফসির গুরপ্রীত যে পিক ফর্মে ছিল, এখনও খারাপ ফর্মে রয়েছে, বাট সেই সময়টা তো ঠিক কথা যে গুরপ্রীত একার হাতে প্রচুর ম্যাচ বাঁচিয়েছে। আমরা কোনোদিনও ইন্ডিয়া ভার্সেস কাতার ম্যাচটা ভুলতে পারবো না, ইন্ডিয়া ভার্সেস ওমান ম্যাচ আমরা ভুলতে পারবো না, যে যাই বলুক না কেন। তো কোয়ালিটি তো ইমপ্রুভ হয়েছিল। বাট আজকের দিনে এই প্লেয়াররা দেখে যে আমি যদি বিদেশে খেলতে যাই তাহলে আমি ইন্ডিয়ান কারেন্সিতে হয়তো 30-40 লাখসের মতো পাবো। আমি এখানে খেলছি, এখানে প্রায় 2.5-3 কোটি টাকা পেয়ে যাচ্ছি সব মিলিয়ে। তো আমি যাব কেন? খুব স্বাভাবিক, তারা ফিনান্সিয়ালি হিউজ একটা বুস্ট পেয়ে গেছে, কিন্তু তাদেরই শুধুমাত্র লাভ হয়েছে। আলটিমেট যে দেশের ফুটবলটা, সেটা লাভ হয়নি। ফ্যানরা তো কিছু পাচ্ছে না দিনের শেষে। এবার এখানে অনেকে বলবে যে ক্লাবগুলো কি করবে বলো, ক্লাবদেরকে তো টিম বানাতে হবে, অন্য ক্লাবের ভালো অফার থাকে, সে অফারকে বিট করার জন্য আরেকটা ক্লাবকে স্যালারি বাড়িয়ে দিতে হয়, যে যত বেশি করে স্যালারি বাড়িয়ে নেগোসিয়েট করে প্লেয়ার তুলতে পারে সেই ক্লাবের তত লাভ হয়। ইয়েস, লাভ ক্লাবের হয়, লাভ প্লেয়ারদের হয়, কিন্তু লাভ এখনও অবধি দেশের কিছু হয়নি। কবে হবে সে অপেক্ষাতেই রয়েছে। তো বিজয় ছেত্রীর মতো প্লেয়ার আরও বেশি বেশি করে আমাদের ভারতবর্ষে উঠে আসুক, যাদের স্বপ্নটা বিদেশে গিয়ে খেলার হবে, যাদের স্বপ্নটা একটু কম স্যালারিতে হলেও নিজের ফুটবল যে স্কিলটা রয়েছে, নিজের ফুটবল গ্রোথটা রয়েছে, সেটাকে আরও ডেভেলপ করার একটা রাস্তা খোঁজার চেষ্টা করবে। এই প্লেয়াররা বেশি বেশি করে আসুক। তখন আর আমাদের ওই ওসিআই প্লেয়ার কবে আসবে, পিআইও প্লেয়ার কবে আসবে, গভর্নমেন্ট শুধুমাত্র ফুটবলের জন্য রুল চেঞ্জ করবে কি করবে না, এইসব নিয়ে মাথা ব্যথা আমাদের করতে হবে না। অটোমেটিক্যালি আমাদের যারা হোম গ্রোন প্লেয়ার রয়েছে, আমাদের যারা দেশে জন্মানো প্লেয়ার রয়েছে, যারা এখানে সিটিজেনশিপটা নিয়েই খেলে, তারাই আমাদেরকে যে সাকসেসের রাস্তা রয়েছে সেটাকে দেখিয়ে দেবে। দেখা যায়, সে অপেক্ষায় রয়েছি কী হয়। দ্বিতীয় যে বিষয়টা বলা রয়েছে সেটা কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলকে নিয়ে। কালকে মার্কাসের একটা টুইট যে ইস্টবেঙ্গল ফরেন ফরওয়ার্ড কিন্তু খুঁজছে, বাট যে সমস্ত নামগুলো মার্কেটে ফ্লোট হচ্ছে সেই নামগুলো কিন্তু নয়। অর্থাৎ এখানে সরাসরি বলতে গেলে দুজন স্ট্রাইকারের নাম সবথেকে স্ট্রংলি লিঙ্কড হয়েছিল। এক হচ্ছে দিমিত্রি ডিয়ামান্টোকোস, দুই হচ্ছে হরহে পেরেরা ডিয়াজ। এই দুজন প্লেয়ার স্ট্রংলি ইস্টবেঙ্গলের সাথে লিঙ্কড আপ ছিল, এবং দুদিন আগে আপডেট এরকমই ছিল, কালকে শেয়ারও করেছিলাম যে দিমিত্রি ডিয়ামান্টোকোস অলরেডি ইস্টবেঙ্গলের যে কন্ট্রাক্ট প্রপোজালটা রয়েছে সেটাতে রাজি আছে। মানে এবার বাকিটা নেগোসিয়েট করার পর সে হয়তো প্রি কন্ট্রাক্টে সইও করে দেবে, এরকমই রিউমার তৈরি হয়ে গেছিলো। এবং যদি সেটা ভেস্তে যায় তাহলে প্ল্যান হিসেবে ব্যাকআপে পেরেরা ডিয়াজ রয়েছে। কিন্তু মার্কাসের টুইট পুরো সিনারিওটাকে চেঞ্জ করে দেয়। কিন্তু তার থেকেও যেটা বড় ব্যাপার যে অন্য প্লেয়ার তো মানে টার্গেটে রয়েছে, এটা তো ঠিক কথা। ইস্টবেঙ্গলের স্ট্রাইকিং ফোর্সে একটা রিভ্যাম্প আসবে, একটা রিইনফোর্সমেন্ট আসবে, কিন্তু একটা ওয়াইল্ড রিউমার মার্কেটে ছড়াতে শুরু করে, এবং তারপর জানো যেটা হয় যে ফ্যাক্ট চেকিংয়ের জন্য মেসেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কমেন্টস, যে জেমি ম্যাকলারেন আপাতত মেলবোর্ন সিটি এফসি স্টার স্ট্রাইকার, হয়তো এই সিজনে ফর্মে নেই, আপাতত অস্ট্রেলিয়া ন্যাশনাল টিম থেকে বাইরে রয়েছে, বাট হি ইজ স্টিল দ্য স্টার স্ট্রাইকার অফ অস্ট্রেলিয়া। সেই প্লেয়ারকে নাকি ইস্টবেঙ্গল টার্গেট করছে। দেখো কত মার্কেট ভ্যালু, কী ভ্যালু, সেই সব আমি যাচ্ছি না। এর আগে তো এরকম প্রচুর হায়ার মার্কেট ভ্যালু প্লেয়ারের নাম আইএসএলের বিভিন্ন ক্লাবের সাথে জুড়েছিল। মোহনবাগান বলো, মুম্বাই বলো, গোয়া বলো, বেঙ্গালুরু বলো, ওড়িশা বলো, 10, 12, 14, 15, 16, একদম 30 অবধি কোটি প্লেয়ারের মার্কেট ভ্যালু রয়েছে, সেরকম নাম জুড়েছিল। তো সেরকমই একটা ইনক্লুশন আপাতত এরকম জেমি ম্যাকলারেনের ক্ষেত্রে হলো, যে ইস্টবেঙ্গলের সাথে তার একটা রিউমার্ড লিঙ্ক আপ রয়েছে। এর আগে জেমি ম্যাকলারেনের কথা কিন্তু প্রচুর উঠেছে, মোহনবাগানের সাথে, কখনো মুম্বাইয়ের সাথে। কেউ কেউ মনে করে যে মুম্বাইটা হয়তো একটু লেজিট হতে পারে, যেহেতু সিটি ফুটবল গ্রুপের টিম রয়েছে, মুম্বাইয়ের সাথে তার একটা লিঙ্ক আপ হয়ে থাকতেই পারে।
মোহনবাগানের সাথে বারবার লিঙ্কড আপ হয়েছে যে মোহনবাগান একটা হাই প্রোফাইল স্ট্রাইকার নিয়ে আসতে পারে। গত সিজনে একটা বিরাট বড় আশা ছিল মোহনবাগান সমর্থকদের যে জেমি ম্যাকলারেনকে মোহনবাগান নিয়ে আসবে, ফাইনালি জেসন কামিংসকে নিয়ে আসে। সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার ছিল গতবার এ লিগে এবং গোল্ডেন বুট পেয়েছিল জেমি ম্যাকলারেন। তো যাই হোক, তো সেই জেমি ম্যাকলারেনের সাথে আপাতত ইস্টবেঙ্গলের যে রিউমার্ড লিঙ্ক আপ, সেটা কতটা ঠিক না ভুল সেটা তো অবশ্যই সময় এলে তোমরা ক্লিয়ার্ড হয়ে যাবে। আপাতত দাঁড়িয়ে এটা পুরোপুরি একটা ওয়াইল্ড রিউমার। আমি কোনো কিছুকে ফেক বলি না, আমি কোনো কিছুকে ডিরেক্টলি ফেক বলি না, আমি বলছি ওয়াইল্ড রিউমার। হবে কি হবে না বা ঠিক কি ভুল সে তো অনেক পরের কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে, আজকের এই দিনে দাঁড়িয়ে এটা পুরোপুরি ওয়াইল্ড রিউমার। যারা বলছে তারা হয়তো, কি বলবো, কিছু বলার নেই, মানে নিজের ইচ্ছে বলো আর যাই বলো, বা ফাঁকা মাঠ রয়েছে হঠাৎ করে নেমে গেল সেই হিসেবে বলছে। তো যারা জিজ্ঞাসা করছিলে, যারা সকাল থেকে জানতে চেয়েছো, মোটামুটি এই নামটা বেরিয়ে আসার পর থেকে, কোথা থেকে বেরিয়েছে আমি জানি, সবই আমি দেখতে পাই। যারা বলেছো, যারা জানতে চেয়েছো, আই হোপ তারা ক্লিয়ার হয়ে গেলে, বা যারা সারাদিনে বিভিন্ন জায়গাতে অনেক কিছু দেখে ফেলেছো, মারাত্মক সাইনিং হয়ে গেল ইস্টবেঙ্গলে, তাদেরকে আমি এতটুকু জানিয়ে রাখলাম যে এই প্লেয়ারটার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের সাথে কোনো রকম লিঙ্ক আপ এই মুহূর্তে নেই, এটা জাস্ট একটা ওয়াইল্ড রিউমার। তবে এটাও ঠিক কথা যে জর্জ পেরেরা ডায়াস বা যদি দিমিত্রি ডিয়ামান্টাকোস না হয়, তাহলে ইস্টবেঙ্গল কাকে টার্গেট করছে। কারণ মার্কাস কালকে সরাসরি জানিয়ে দিয়েছে যে যে সমস্ত নামগুলো শুনতে পাওয়া যাচ্ছে তারা কিন্তু নয়, এমন কোনো নামকে টার্গেট করা হয়েছে যাকে আমরা এখনও অবধি শুনিনি। তো দেখা যাক কী সারপ্রাইজ ওয়েট করে রয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কার্লোস কোয়াদ্রাতের তরফ থেকে। বাট যাই হোক, যা হচ্ছে হতে দাও, এতে তোমার আমার কী করা রয়েছে। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করে যা যা ওপিনিয়ন রয়েছে দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।